সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসারাল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবার সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্রসিংগুলো পুনরায় চালু করা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, আনসারাল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির জারি করা একটি ডিক্রি অনুযায়ী হামলা শুরু হবে। তেল আবিব গাজার সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর তা আবার চালু করার জন্য ইসরায়েলকে 4 দিন সময় দিয়েছিলেন হুথি নেতা। সেই সময়সীমা এরই মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি। গাজার প্রতিরোধ আন্দোলন হামাসকে ইহুদিবাদী বন্দীদের মুক্তি দিতে বাধ্য করার জন্য ইসরায়েল এই পদক্ষেপ নেয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, মধ্যস্থতাকারীরা ক্রসিংগুলো খুলে দেওয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইয়েমেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই অবস্থান নিয়েছে। ইয়েমেনি বাহিনী বলছে, লোহিত সাগর, আরব সাগর, বাব এল মান্দেব প্রণালী এবং অ্যাডেন উপসাগরকে ঘিরে নির্ধারিত অপারেশনাল জোনে ইসরায়েলি জাহাজগুলোর চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বাহিনী সতর্ক করে দিয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টাকারী যে কোনো ইসরায়েলি জাহাজে হামলা চালানো হবে। হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা এবং মৌলিক পণ্য প্রবেশে বাধা দেওয়ার ইসরায়েলি সিদ্ধান্ত যুদ্ধাপরাধ এবং সম্মিলিত শাস্তির নামান্তর। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, এই সিদ্ধান্ত জানুয়ারিতে সম্মত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তাছাড়া এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট বিরোধী। নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলার এই সিদ্ধান্ত যুদ্ধাপরাধ এবং সম্মিলিত শাস্তির নামান্তর। হামাস বলেছে, টানা 10ম দিনের মতো মৌলিক পণ্য এবং সহায়তা প্রবেশ না করায় 20 লাখেরও বেশি ফিলিস্তিনির দুর্ভোগ বেড়েছে। এতে গাজায় দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। খাদ্য, ঔষধ, জ্বালানি ও মৌলিক ত্রাণ সরবরাহের প্রবাহ বন্ধ থাকায় খাদ্যের দাম বেড়েছে। চিকিৎসা পণ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, যা গাজার মানবিক সংকটকে আরও তীব্র করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দেওয়ার ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ উদ্ধারের চেষ্টা এবং গাজার পুনর্বাসন ও পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। হামাস মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায়, তারা যেন যুদ্ধবিরতি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পালনে ইসরায়েলকে চাপ প্রয়োগ করে। ত্রাণকে রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসেবে ব্যবহার করার তীব্র নিন্দা জানায় গাজার এই শাসক দল। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, আমরা নিশ্চিত করছি, এ ধরনের জঘন্য ও আক্রমণাত্মক নীতি আমাদের জনগণের চাওয়াকে নস্যাৎ করতে পারবে না এবং এর মাধ্যমে দখলদার বাহিনীর কোনো লক্ষ্য অর্জিত হবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বেইজিং ফিলিস্তিন ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ এবং তাদের নীতি অবস্থানকে সমর্থন করে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনিরা ফিলিস্তিন শাসন করবে। যুদ্ধের পর গাজার সরকারকে অবশ্যই এই নীতি মেনে চলতে হবে। গাজা নিয়ে মুসলিম দেশগুলোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে মাও বলেন, চীন এই প্রচেষ্টায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র লিন জিয়ান বলেন, বেইজিং গাজা উপত্যকা থেকে যে কোনো ধরনের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করে। চীনের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এই সম্প্রতি বলেন, গাজা ফিলিস্তিনি জনগণের এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জোরপূর্বক স্থানান্তরের যে কোনো পদক্ষেপ গাজায় নতুন করে অস্থিরতা ডেকে আনবে। আল জাজিরা জানিয়েছে, গত 24 ঘণ্টা ধরে গাজা ইসরায়েলি সেনাবাহিনী দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে কমপক্ষে 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবরে বলা হয়, গাজা শহরের দক্ষিণ পূর্বে নেতজারিম করিডোরের কাছে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে 6 ফিলিস্তিনি নিহত হন। রাফা শহরের পূর্বে আশ-শাউকা শহরে ড্রোন হামলায় আরেকজন ফিলিস্তিনি নারী নিহত হন। তাছাড়া মধ্য গাজার দেইর আল বালা শহরে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি মেয়েকে গুলি করে হত্যা করে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ফিলিস্তিনিদের বাড়ি ঘর লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা গুলি চালিয়েছেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় হামাস ও ইসরায়েলের মধ্যে কাতারের রাজধানী দোহায় চলমান দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা ঝুঁকির মুখে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে যে কোনো সময় যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়তে পারে এবং দুই পক্ষের মধ্যে পুরো মাত্রায় সংঘাত শুরু হতে পারে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ 24 ঘণ্টায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 60 বছর বয়সী এক নারী রয়েছেন। যুক্তরাষ্ট্রের উত্থাপন করা 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে 30 দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। জেদ্দার ওই বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল এখন রাশিয়ানদের কোর্টে। এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যাওয়া হবে। উল্লেখ করে মার্কো রুবিও বলেন, রাশিয়ানরা যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে তিনি আশা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে চান। উল্লেখ করে মার্কো রুবিও বলেন, এই যুদ্ধে আজ মানুষ মারা যাবে, গতকালও মারা গেছে এবং দুঃখের বিষয় হলো, যদি যুদ্ধবিরতি না হয় তাহলে আগামীকালও মারা যাবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তার দেশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান ইউক্রেন নয় এবং এই দেশ হুমকি বা জবরদস্তির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। তিনি মঙ্গলবার রাজধানী তেহরানে ইরান উদ্যোক্তা ফোরাম আয়োজিত এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশ্বের সঙ্গে আমাদেরকে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা কাউকে ভীত করা কিংবা কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কারো অপমানজনক আচরণের সামনে নতি স্বীকার করব। ইরানের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, আমরা সম্মান বজায় রাখতে গিয়ে মরতেও রাজি, কিন্তু কখনো অবমাননা মেনে নেব না। পেজিশকিয়ান ইউক্রেনের প্রেসিডেন্টের নাম উল্লেখ করে বলেন, ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে ভলোদিমির জেলেনস্কিকে যেভাবে অপমান করেছেন, সেই দৃশ্য দেখলেও মানুষের লজ্জা লাগে। তিনি ইরানের উদ্দেশ্যে লেখা ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে বলেন, একজন এসে আমাকে বলবে, তুই এটা কর, এভাবে কর, যদি না করিস তাহলে তোর 12টা বাজিয়ে দেব। এরপর তিনি বলেন, আমি আসবো না, তোর যা খুশি পারলে কর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতাকে আলোচনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন। প্রেস টিভি জানিয়েছে, ওই চিঠিতে ট্রাম্প তেহরানকে তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার আহ্বান জানানোর পাশাপাশি আরও কিছু আবদার তুলে ধরেছেন। এর বিনিময়ে তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার আবদার মেনে না নিলে সামরিক হামলারও হুমকি দিয়েছেন। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে। তিনি বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে কারোর সঙ্গে যেমন পরামর্শ করবে না, তেমনি কারো নির্দেশও শুনবে না। তিনি মঙ্গলবার রাজধানী তেহরানে ইরানোলজি ফাউন্ডেশনের নতুন প্রধানের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। আরেফ বলেন, ইরানি সংস্কৃতির সারমর্ম হল জ্ঞান অর্জন, এমনকি তা যদি বিশ্বের সবচেয়ে দূরবর্তী অঞ্চল থেকেও অর্জন করতে হয়। তিনি আরও বলেন, আমাদের অবশ্যই উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং ইরানি সভ্যতার সঙ্গে এই প্রযুক্তিগুলিকে অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, মানব উন্নয়ন এবং সামাজিক সমস্যাগুলি সমাধান করার জন্য অন্যান্য প্রযুক্তির মতো আমাদেরকে পরমাণু প্রযুক্তিও ব্যবহার করতে হবে। এই কাজে আমরা কারোর সঙ্গে পরামর্শ করব না বা কারো নির্দেশও গ্রহণ করব না। একই সঙ্গে আমরা এই প্রযুক্তি বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেব, যাতে তা সবাই ব্যবহার করতে পারে। ব্রিটিশ সরকার দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের কর্মকাণ্ডকে বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে যে আখ্যা দিয়েছে, তার নিন্দা জানিয়েছে বেজিং। গত সোমবার ফিলিপাইন কোস্ট গার্ডের একটি জাহাজে চড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি চীন সম্পর্কে ওই মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার বেইজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছে, ব্রিটিশ সরকারকে উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ থেকে বিরত থাকতে হবে। ডেভিড লেমি গত 8 মার্চ ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও ফিলিপাইনের একই রকম চুক্তি রয়েছে। চীনের মূল ভূখণ্ড লাগোয়া কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমা দক্ষিণ চীন সাগরের ওপর মালিকানা দাবি করে বেইজিং। তবে ফিলিপাইন সহ আরও কিছু দেশ চীনা দাবি প্রত্যাখ্যান করে ওই সাগরে তাদেরও অংশীদারিত্ব থাকার কথা বলে থাকে।
যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চীন বিরোধী এসব দেশের পক্ষে রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ব্রিটেনকে দক্ষিণ চীন সাগরের ওপর বেইজিংয়ের সার্বভৌমত্ব ও অধিকার মেনে নিতে হবে। সেই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উস্কে দেওয়ার কাজ থেকেও লন্ডনকে বিরত থাকতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।